ধানমন্ডি লেকের পাড়ে জহির রায়হান কালচারাল সেন্টারের পেছনের বেঞ্চটাতে বসেছিলেন অর্থনীতির অধ্যাপক ড রফিক। সামনে ধোঁয়া ওঠা চায়ের কাপ, কিন্তু তার মনোযোগ সেদিকে নেই। তিনি তাকিয়ে আছেন লেকের শান্ত পানির দিকে। তার পাশে বসে আছে তার তিন প্রিয় ছাত্রছাত্রী, শফিক, যে এখন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির বড় কর্মকর্তা এবং ঘোর মুক্তবাজার অর্থনীতির সমর্থক, আনিকা, যে একটি এনজিওতে কাজ করে এবং সবসময় সামাজিক ন্যায় বিচারের কথা বলে, আর আবির, সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করা তরুণ, যে নিজের ক্যারিয়ার আর দেশের ভবিষ্যৎ নিয়ে কিছুটা বিভ্রান্ত। আজকের আড্ডার বিষয়বস্তু বেশ গভীর। স্যারের হাতে রবার্ট এইচ ফ্র্যাঙ্কের লেখা বই দ্য ডারউইন ইকোনমি। স্যার বইটি টেবিলে রেখে বললেন, তোমরা কি জানো, আগামী ১০০ বছর পর অর্থনীতিবিদরা হয়তো অ্যাডাম স্মিথকে আর অর্থনীতির জনক বলবেন না, তারা চার্লস ডারউইনকেই তাদের শাখার বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দেবেন। শফিক একটু নড়ে চড়ে বসল, তার চোখে মুখে বিস্ময়। স্যার, এটা কি বলছেন? অ্যাডাম স্মিথ তো অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ড তত্ত্বের জনক। তিনি বলেছিলেন ব্যবসায়ীরা নিজের স্বার্থে কাজ করলেও তা দিন শেষে সমাজের মঙ্গলে আসে। ডারউইন তো জীববিজ্ঞানী, তিনি অর্থনীতিতে কি করবেন? অধ্যাপক রফিক মৃদু হাসলেন। ঠিক এখানেই আসল রহস্য শফিক। অ্যাডাম স্মিথের তত্ত্বটি অত্যন্ত শক্তিশালী, কিন্তু এটি সব সময় কাজ করে না, বিশেষ করে যখন আমাদের চাওয়া পাওয়াগুলো আপেক্ষিক হয়। রবার্ট ফ্র্যাঙ্ক তার এই বইয়ে দেখিয়েছেন যে প্রতিযোগিতার ফলাফল সবসময় দলের জন্য বা সমাজের জন্য ভালো হয় না। ডারউইন এটা বুঝতে পেরেছিলেন যে ব্যক্তি স্বার্থ এবং দলের স্বার্থ অনেক সময় সম্পূর্ণ বিপরীতমুখী হয়। আবির উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, স্যার, ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? ডারউইন তো বিবর্তনবাদ নিয়ে কাজ করেছেন। শোনো তবে, অধ্যাপক শুরু করলেন, ডারউইনের তত্ত্ব থেকে একটা চমৎকার উদাহরণ দিচ্ছি। পুরুষ এল্ক বা হরিণের কথা ভাবো। তাদের বিশাল শিং থাকে। এই শিং দিয়ে তারা অন্য পুরুষ হরিণের সাথে লড়াই করে সঙ্গিনী পাওয়ার জন্য। যার শিং যত বড়, তার জেতার সম্ভাবনা তত বেশি। তাই বিবর্তনের ধারায় তাদের শিং বড় হতে থাকে। একে বলা হয় সেক্সুয়াল সিলেকশন বা মেলনজনক বিবর্তন। কিন্তু এই বিশাল শিং তাদের জন্য একটা অভিশাপ। বনের মধ্যে দিয়ে পালাতে গেলে এই শিং গাছে আটকে যায়, ফলে নেকড়ে বাঘ তাদের সহজেই শিকার করতে পারে। আনিকা বলল, তার মানে বড় শিং ব্যক্তি হরিণকে লড়াইয়ে জেতাচ্ছে, কিন্তু পুরো প্রজাতির জন্য সেটা বিপদ ডেকে আনছে। একদম ঠিক, রফিক স্যার বললেন। যদি সব হরিণের শিং অর্ধেক ছোট হতো, তবে লড়াইয়ের ফলাফল একই থাকত, কারণ লড়াইটা হয় আপেক্ষিক আকারের ওপর ভিত্তি করে। কিন্তু তারা সবাই বাঘের হাত থেকে সহজে বাঁচতে পারত। কিন্তু কোনো একক হরিণ নিজের শিং ছোট করতে পারে না, কারণ তাহলে সে লড়াইয়ে হেরে যাবে। একে বলা হয় কালেকটিভ অ্যাকশন প্রবলেম বা সমষ্টিগত কর্মের সমস্যা। ডারউইন বুঝতে পেরেছিলেন যে ব্যক্তিগত সুবিধা অনেক সময় সমষ্টির ক্ষতি করে। শফিক তখনও পুরোপুরি মানতে পারছিল না। সে বলল, স্যার, এটা তো জঙ্গলের নিয়ম। মানুষের অর্থনীতিতে এর প্রভাব কি? আমি যদি আমার টাকা দিয়ে ভালো স্যুট কিনি বা দামি গাড়ি কিনি, সেটা তো আমার ব্যাপার। অধ্যাপক রফিক চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, শফিক, ধরো তুমি একটি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ। তুমি যদি $2000 বা প্রায় 2 লাখ টাকার স্যুট পরো আর অন্য প্রার্থীরা $500 স্যুট পরে, তবে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখানে তোমার স্যুটের অ্যাবসলিউট বা প্রকৃত মান গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো অন্যের তুলনায় তোমাকে কতটা ভালো দেখাচ্ছে। একে বলা হয় পজিশনাল গুড বা অবস্থানগত পণ্য। কিন্তু সমস্যাটা কোথায়? শফিক প্রশ্ন করল। সমস্যা হলো, স্যার বলে চললেন, যদি সব প্রার্থী $2000 স্যুট পরে আসে, তবে কারো চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে না, কিন্তু সবারই খরচ বেড়ে যায়। এটা অনেকটা হরিণের শিংয়ের মতো। সবাই খরচ বাড়াচ্ছে, কিন্তু দিন শেষে ফলাফল একই থাকছে। এই যে আমরা অন্যের সাথে পাল্লা দিয়ে খরচ বাড়াই, এটাকে বলা হয় পজিশনাল আর্মস রেস বা অবস্থানগত প্রতিযোগিতা। এর ফলে সমাজের সম্পদ অপচয় হয়। আনিকা এবার যোগ করল, স্যার, আমাদের দেশের বিয়ের অনুষ্ঠানের কথা ভাবুন। একজন যদি 10 লাখ টাকা খরচ করে, তার আত্মীয় বা প্রতিবেশীর ওপর চাপ পড়ে অন্তত সেই পরিমাণ বা তার চেয়ে বেশি খরচ করার। এতে করে মধ্যবিত্ত পরিবারগুলো ঋণের জালে জড়িয়ে পড়ে। খুবই প্রাসঙ্গিক উদাহরণ আনিকা। বইটিতে একে বলা হয়েছে এক্সপেন্ডিচার ক্যাসকেড বা ব্যয়ের জলপ্রপাত। উপরের তলার মানুষ যখন বড় বাড়ি বানায় বা বড় অনুষ্ঠান করে, তখন তার নিচের তলার মানুষও সেটা অনুসরণ করার চেষ্টা করে। গত কয়েক দশকে আমেরিকায় ধনীদের আয় অনেক বেড়েছে, তাই তারা বড় বড় বাড়ি বানাচ্ছে। এটা দেখে মধ্যবিত্তরাও চাপে পড়ে বড় বাড়ি বানাতে হিমশিম খাচ্ছে। অথচ বাড়িগুলো একটি ছোট হলে বা বিয়ের অনুষ্ঠান একটু কম জাঁকজমকপূর্ণ হলে কিন্তু সুখ কমে যেত না, যদি সবারই তা কম হতো। আবির বলল, তাহলে স্যার এর সমাধান কি? সরকার কি বলে দেবে কে কত টাকার স্যুট পরবে বা কেমন বাড়ি বানাবে? না, সরাসরি নিষেধ করা বা কমান্ড অ্যান্ড কন্ট্রোল পদ্ধতি সবসময় কার্যকর নয়, রফিক স্যার বললেন। রবার্ট ফ্র্যাঙ্ক এখানে ট্যাক্স বা কর ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। তিনি বলছেন, আমাদের আয়ের উপর ট্যাক্স না বসিয়ে কনজামশন বা খরচের উপর ট্যাক্স বসানো উচিত। একে বলা হয় প্রোগ্রেসিভ কনজামশন ট্যাক্স। তুমি কত টাকা আয় করছো তার উপর ট্যাক্স নয়, বরং তুমি কত টাকা খরচ করছো তার উপর ভিত্তি করে ট্যাক্স দিতে হবে। তুমি তোমার আয়ের যে অংশ সঞ্চয় করবে তার উপর কোনো ট্যাক্স থাকবে না, কিন্তু তুমি যদি বিলাসিতায় খরচ করো, তবে তোমাকে উচ্চ হারে ট্যাক্স দিতে হবে। শফিক ভুরুকুচকে বলল, কিন্তু স্যার, এটা তো আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। আমার টাকা আমি খরচ করব, সরকার কেন সেখানে বাধা দেবে? লিবার্টারিয়ান বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা তো বলবেন এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। অধ্যাপক হাসলেন। শফিক, সব আইনই তো এক ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ট্রাফিক লাইট, চুরির বিরুদ্ধে আইন, এসবই তো আমাদের আচরণ নিয়ন্ত্রণ করে। আসল প্রশ্ন হলো, এই নিয়ন্ত্রণ কি আমাদের ক্ষতি করছে নাকি উপকার? জন স্টুয়ার্ট মিল বলেছিলেন, অন্যের ক্ষতি রোধ করা ছাড়া রাষ্ট্রের কোনো অধিকার নেই ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করার। একে বলা হয় হার্ম প্রিন্সিপাল বা ক্ষতির নীতি। কিন্তু আমি দামি স্যুট কিনলে বা বড় বাড়ি বানালে অন্যের কি ক্ষতি হচ্ছে? শফিক চ্যালেঞ্জ জানালো। ক্ষতিটা পরোক্ষ বা ইনডিরেক্ট, অধ্যাপক ব্যাখ্যা করলেন। ডারউইনের অর্থনীতি আমাদের শেখায় যে ক্ষতি সবসময় শারীরিক আঘাত নয়। তোমার অতিরিক্ত খরচের কারণে যদি আমার উপর মানসিক চাপ সৃষ্টি হয় বা আমাকেও বাধ্য হয়ে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বেশি খরচ করতে হয়, তবে সেটাও এক ধরনের ক্ষতি। যেমন ধরো, একজন দৌড়বিদ যদি স্টেরয়েড নেয়, তবে সে অন্যদের ওপর চাপ সৃষ্টি করে। হয় তাদেরও স্টেরয়েড নিতে হবে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অথবা হেরে যেতে হবে। এখানে রাষ্ট্র হস্তক্ষেপ করে সবার মঙ্গলের জন্যই।
আড্ডার এই পর্যায়ে চা জুড়িয়ে আসছিল, তাই আবির গিয়ে আবার গরম চা অর্ডার দিয়ে এলো। ফিরে এসে সে বলল, স্যার, বইটিতে কি সরকার ও রাজনীতি নিয়ে কোনো কথা আছে? আমাদের দেশে তো রাজনীতি মানেই অচলাবস্থা। চমৎকার প্রশ্ন করেছ আবির। বইটির শুরুতেই প্যারালাইসিস বা রাজনৈতিক স্থবিরতা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের বিশ্বের দিকে তাকালে দেখবে, বিশেষ করে আমেরিকার মতো দেশে রাজনীতি প্রায় স্থবির হয়ে আছে। এর মূল কারণ হলো কিছু ভুল ধারণা বা স্লোগান, যেমন সরকার মানেই সমস্যা বা সব ট্যাক্সই খারাপ। এই স্লোগানগুলো আমাদের আসল সমস্যা সমাধান করতে দেয় না। একে বলা হচ্ছে ইগনোলানিটোক্রেসি বা অজ্ঞদের শাসন। আনিকা বলল, কিন্তু স্যার, সরকার তো আসলেই অনেক সময় অপচয় করে, তাই অনেকে চায় সরকারের আকার ছোট করতে। সেটা ঠিক, রফিক স্যার বললেন। বইটিতে স্টার্ভ দ্য বিস্ট বা পশুটাকে না খাইয়ে মারার দর্শনের কথা বলা হয়েছে। লিবার্টেরিয়ানরা মনে করেন সরকারকে টাকা না দিলেই সরকার ছোট হবে এবং অপচয় কমবে। কিন্তু ক্যালিফোর্নিয়ার প্রপোজিশন 13-এর উদাহরণ দিয়ে লেখক দেখিয়েছেন এতে উল্টো ফল হয়েছে। ভালো স্কুল, রাস্তাঘাট এবং জনসেবা ধ্বংস হয়েছে, কিন্তু সরকারের অপচয় কমেনি। কারণ অপচয় কমানো আর প্রয়োজনীয় খরচ কমানো এক জিনিস নয়। রাস্তাঘাট মেরামত না করে ফেলে রাখলে ভবিষ্যতে খরচ বাড়ে। এটা সাধারণ বুদ্ধি হলেও রাজনীতির মাঠে তা খাটে না। শফিক বলল, স্যার, আপনি ট্যাক্সের কথা বলছিলেন, কিন্তু ধনীদের উপর বেশি ট্যাক্স বসালে তো তারা কাজ করা কমিয়ে দেবে, বিনিয়োগ কমবে। এটাকে তো ট্রিকল ডাউন থিওরি বলে, অর্থাৎ ধনীদের উন্নতি হলে তা চুইয়ে গরিবদের কাছে পৌঁছাবে। অধ্যাপক রফিক মাথা নেড়ে বললেন, এটা একটা বড় ভুল ধারণা বা মিথ। রবার্ট ফ্র্যাঙ্ক এটাকে বলেছেন সোনার ডিম পাড়া হাঁস হত্যার গল্পের ভুল ব্যাখ্যা। অনেকে মনে করেন ধনীদের উপর ট্যাক্স বসালে তারা কাজ বন্ধ করে দেবে, কিন্তু ইতিহাস এবং গবেষণা অন্য কথা বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী 3 দশকে আমেরিকায় ধনীদের উপর ট্যাক্স অনেক বেশি ছিল, অথচ তখন অর্থনীতির প্রবৃদ্ধি ছিল সবচেয়ে বেশি। তাছাড়া মানুষের কর্মস্পৃহা শুধু টাকার উপর নির্ভর করে না, বরং ট্যাক্স বাড়লে মানুষ তার আগের জীবনযাত্রার মান ধরে রাখার জন্য আরও বেশি কাজ করতে পারে। আর ছোট ব্যবসায়ীর মালিকরা, শফিক আবার প্রশ্ন করল, তাদের উপর ট্যাক্স বাড়ালে কি তারা কর্মী ছাঁটাই করবে না? এটাও একটা ভুল ধারণা। একজন ব্যবসায়ী তখনই নতুন কর্মী নিয়োগ করেন যখন তিনি দেখেন যে নতুন কর্মী নিয়োগ করলে তার পণ্য বেশি বিক্রি হবে এবং লাভ হবে। তার ব্যক্তিগত ট্যাক্স রেট কত সেটা এখানে মুখ্য নয়। যদি পণ্যের দাম থাকে তবে ট্যাক্স বেশি হলেও তিনি লোক নিয়োগ দেবেন। একে বলা হয় স্মল বিজনেস ফ্যালাসি। আনিকা বলল, স্যার, আমাদের সমাজে তো মেধা ও পরিশ্রমের চেয়ে ভাগ্য বা লাকের অনেক বড় ভূমিকা রয়েছে, কিন্তু সফলরা সেটা মানতে চায় না। তারা মনে করে সব তাদের নিজের কৃতিত্ব। একদম ঠিক বলেছ আনিকা। বইটির সাকসেস অ্যান্ড লাক অধ্যায়ে এই বিষয়টি খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। লেখক বিল গেটসের উদাহরণ দিয়েছেন। বিল গেটস নিঃসন্দেহে মেধাবী এবং পরিশ্রমী, কিন্তু তিনি এমন এক সময় জন্মেছিলেন এবং এমন এক স্কুলে পড়েছিলেন যেখানে কম্পিউটার ক্লাব ছিল, যা সে সময় বিরল ছিল। তিনি আইবিএমের সাথে চুক্তির সময় অবিশ্বাস্য রকমের ভাগ্যবান ছিলেন, কারণ অন্য এক কোম্পানি সেই চুক্তি করতে রাজি হয়নি। হকির খেলোয়াড়দের ক্ষেত্রেও দেখা গেছে যারা বছরের প্রথম দিকে জানুয়ারি বা মার্চে জন্মায় তারা বেশি সফল হয়, কারণ ছোটবেলায় তারা অন্যদের চেয়ে শারীরিক গঠনে একটু বড় থাকে এবং বেশি সুযোগ পায়। আবির বলল, তাহলে স্যার, সফলদের উচিত সমাজের প্রতি কৃতজ্ঞ থাকা? অবশ্যই। জন লক বলেছিলেন যে মানুষ তার শ্রমের ফলের মালিক, কিন্তু আধুনিক সমাজে তোমার আয় শুধুমাত্র তোমার শ্রমের ফল নয়। এটি সম্ভব হয়েছে কারণ সরকার রাস্তাঘাট বানিয়েছে, শিক্ষার ব্যবস্থা করেছে এবং আইনের রাজ্য প্রতিষ্ঠা করেছে। আমি যখন নেপালে পিস কোরের ভলেন্টিয়ার ছিলাম তখন বীর খামান রাই নামে একজন রাদুনির সাথে পরিচয় হয়েছিল। সে ছিল অবিশ্বাস্য রকমের তালিবান। সে রাঁধতে পারত, ঘর মেরামত করতে পারত, কিন্তু নেপালে জন্মানোর ফলে সে খুব সামান্য আয় করত। যদি সে আমেরিকায় জন্মাতো তবে সে হয়তো অনেক ধনী হতো। তাই আমাদের আয়ের একটা বড় অংশ আসলে আমাদের ভাগ্যের এবং সমাজের কাঠামোর অবদান। তাই সমাজের মঙ্গলে ট্যাক্স দেওয়া কোনো চুরি নয়, বরং এটি আমাদের সভ্যতার ভিত্তি। আলোচনা যখন জমে এসেছে তখন দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসলো। লেকের জলে সন্ধ্যার ছায়া নামছে। অধ্যাপক রফিক বললেন, চলো আমরা একটু হাঁটি। হাঁটতে হাঁটতে বাকি কথা হোক। সবাই উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে শফিক বলল, স্যার, কোজ থিওরাম নামে একটা বিষয় অর্থনীতির ক্লাসে শুনেছিলাম। এই বইয়ে কি সেটা নিয়ে কিছু আছে? হ্যাঁ, রোনাল্ড কোজের তত্ত্ব এই বইয়ের অন্যতম ভিত্তি, অধ্যাপক বললেন। কোজ বলেছিলেন, যখন কেউ কোনো ক্ষতিকর কাজ করে তখন সেটাকে একতরফাভাবে অপরাধ হিসেবে না দেখে পারস্পরিক সমস্যা হিসেবে দেখা উচিত। যেমন একটি কারখানার শব্দ পাশের ডাক্তারের চেম্বারে সমস্যা করছে। এখানে ডাক্তার যেমন শব্দের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি কারখানাকে শব্দ বন্ধ করতে বললে কারখানার মালিকেরও ক্ষতি হবে। কোজ বলেছিলেন, যদি দুই পক্ষ নিজেরা আলোচনা করে সমাধান করতে পারে তবে তারা সবচেয়ে কম খরচে সমস্যাটি সমাধান করবে। কিন্তু বাস্তবে সবসময় আলোচনা করা সম্ভব হয় না। তাই সরকারকে এমন আইন করতে হবে যা সেই সমাধানের দিকে নিয়ে যায় যা পক্ষদ্বয় নিজেরা আলোচনা করলে পৌঁছত। অর্থাৎ যার জন্য সমস্যা সমাধান করা সবচেয়ে সস্তা তাকেই দায়িত্ব দেওয়া উচিত। আনিকা বলল, স্যার, এটার সাথে আমাদের দেশে ট্রাফিক জ্যাম বা পরিবেশ দূষণের কি কোনো সম্পর্ক আছে? খুবই আছে, অধ্যাপক বললেন। আমাদের উচিত এমন কাজের ওপর ট্যাক্স বসানো যা অন্যের ক্ষতি করে, যেমন কার্বন ট্যাক্স বা কনজেশন ফি। লন্ডনের শহরের কেন্দ্রে গাড়ি নিয়ে ঢুকলে ফি দিতে হয়। এর ফলে সেখানে যানজট কমেছে এবং দূষণ কমেছে। আমাদের দেশেও যদি গাড়ির ওজনের ওপর বা ব্যস্ত সময়ে রাস্তায় নামার ওপর ট্যাক্স বসানো হয় তবে যানজট কমবে। যারা বেশি জরুরি প্রয়োজনে বেরোবে তারা ফি দিয়ে যাবে, আর যারা কম জরুরি প্রয়োজনে বেরোবে তারা অন্য সময়ে যাবে বা গণপরিবহন ব্যবহার করবে। শফিক আপত্তি জানালো, কিন্তু স্যার, এটা তো গরিবদের উপর অবিচার হবে। ধনীরা টাকা দিয়ে সব সুবিধা পাবে। এটাই তো মজার বিষয় শফিক, অধ্যাপক বুঝিয়ে বললেন। নিউ ইয়র্কেও যখন এমন প্রস্তাব এসেছিল তখন সমালোচকরা বলেছিল এতে শুধু ধনীদের সুবিধে হবে, কিন্তু বাস্তবে দেখা যায় গরিবরা সাধারণত ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে না, তারা গণপরিবহনে চলে। যদি আমরা এই ফি থেকে পাওয়া টাকা দিয়ে গণপরিবহন উন্নত করি তবে সবাই উপকৃত হবে। একে বলা হয় এফিসিয়েন্সি বা দক্ষতা।
আমরা যদি সঠিক নীতি গ্রহণ করি তবে অর্থনৈতিক পাই বা আকার বড় হবে এবং তখন সবাই এর ভাগ পাবে। আবির বলল, স্যার, তাহলে পাবলিক পলিসিতে আমাদের কি করা উচিত? আমাদের উচিত কস্ট বেনিফিট অ্যানালিসিস বা লাভ ক্ষতির হিসাব করা এবং সেখানে উইলিংনেস টু পে বা কে কত টাকা দিতে রাজি সেটা দেখা। ধরো একটি বিমানে বেশি যাত্রী হয়ে গেছে, এখন কাকে নামিয়ে দেওয়া হবে? আগে আসলে আগে পাবে ভিত্তিতে, নাকি যে কম টাকায় সিট ছাড়তে রাজি তাকে টাকা দিয়ে নামিয়ে দেওয়া হবে? এয়ারলাইন্সগুলো এখন নিলাম পদ্ধতি ব্যবহার করে। যে যাত্রী কম ক্ষতিপূরণ নিয়ে পরের ফ্লাইটে যেতে রাজি তাকেই নামানো হয়। এতে সবার লাভ হয়। একেই বলে দক্ষ সমাধান। হাঁটতে হাঁটতে তারা পার্কের শেষ প্রান্তে চলে এসেছে। অধ্যাপক রফিক বললেন, শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। আমাদের সমাজে ব্যক্তি স্বাধীনতা আর সরকারি নিয়ন্ত্রণের মধ্যে একটা ভারসাম্য দরকার। লিবার্টেরিয়ানরা মনে করেন সরকার কিছুই করবে না, কিন্তু ডারউইন আমাদের শিখিয়েছেন যে ব্যক্তি স্বার্থ অনেক সময় দলের ক্ষতি করে। তাই আমাদের এমন প্রতিষ্ঠান দরকার যা এই দুই স্বার্থের মধ্যে সমন্বয় করতে পারে। একে লেখক বলেছেন লিবার্টেরিয়ান ওয়েলফেয়ার স্টেট। যেমন ধরো হেলমেট পরার আইন। অনেকে বলে আমি হেলমেট পরব কিনা সেটা আমার ব্যাপার, কিন্তু নিউ ইয়র্কে যখন লেখকের নিজের ছেলে সাইকেল দুর্ঘটনায় পড়েছিল তখন হেলমেট থাকার কারণেই সে বেঁচে গিয়েছিল। রাষ্ট্র যখন হেলমেট পরা বাধ্যতামূলক করে তখন তারা শুধু ওই ব্যক্তির জীবনই বাঁচায় না, বরং তার পরিবার এবং সমাজের ক্ষতিও কমায়। তাছাড়া যখন সবাই হেলমেট পরে তখন সামাজিকভাবে সেটা পরা সহজ হয়ে যায়। কেউ আর তখন হেলমেট পরলে আনস্মার্ট মনে করে না। আনিকা জিজ্ঞেস করল, স্যার, তাহলে আমাদের ভবিষ্যৎ কি, বিশেষ করে জলবায়ু পরিবর্তন নিয়ে? অধ্যাপক একটু গম্ভীর হয়ে গেলেন। ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কতটা যুক্তিবাদী হতে পারি তার উপর। এমআইটির গবেষণায় দেখা গেছে যদি আমরা কিছু না করি তাহলে এই শতাব্দীর শেষে তাপমাত্রা 12 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বাড়তে পারে, যা পৃথিবীর জন্য ধ্বংসাত্মক হবে। আমাদের এখনই কার্বন ট্যাক্স বা এনার্জি ট্যাক্স বসিয়ে এই বিপর্যয় এড়াতে হবে। অনিশ্চয়তা আছে, কিন্তু ঝুঁকি নেওয়াটা বোকামি হবে। রাতের ঢাকা শহরের বাতিগুলো জ্বলে উঠেছে। রফিক স্যার তার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে বললেন, অর্থনীতি শুধু টাকা পয়সার হিসাব নয়, এটি মানুষের আচরণ, সমাজ এবং আমাদের বেঁচে থাকার গল্প। অ্যাডাম স্মিথের অদৃশ্য হাত সবসময় আমাদের রক্ষা করবে না। মাঝে মাঝে ডারউইনের শিক্ষা নিয়ে আমাদেরই হস্তক্ষেপ করতে হবে, যাতে আমরা সবাই মিলে ভালো থাকতে পারি। মনে রাখবে, জীবন মানেই সাফল্য আর ব্যর্থতার এক অদ্ভুত সংমিশ্রণ, যেখানে মেধার পাশাপাশি ভাগ্যেরও বিশাল ভূমিকা থাকে। এই সত্যটা মেনে নিলেই আমরা হয়তো একটু বেশি বিনয়ী এবং সহানুভূতিশীল হতে পারব। ছাত্রছাত্রীরা স্যারের কথায় মুগ্ধ হয়ে শুনছিল। তারা বুঝতে পারল আজ বিকেলে তারা শুধু অর্থনীতির পাঠ নেয়নি, বরং জীবনকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছে। বিদায় নিয়ে যার যার গন্তব্যে রওনা হওয়ার সময় তাদের মনে বাজছিল স্যারের শেষ কথাগুলো। টু মাচ স্যানিটি মে বি ম্যাডনেস, অ্যান্ড দ্য ম্যাডেস্ট অফ অল টু সি লাইফ অ্যাজ ইট ইজ অ্যান্ড নট অ্যাজ ইট অট টু বি। গল্পটি রবার্ট এইচ ফ্র্যাঙ্কের দ্য ডারউইন ইকোনমি বইয়ের মূল বিষয়বস্তু অবলম্বনে রচিত। গল্পের চরিত্র ও সংলাপ কাল্পনিক হলেও তত্ত্ব ও তথ্যগুলো বই থেকে নেওয়া। গল্পের ভেতরের মূল ধারণাগুলোর বিস্তারিত বিশ্লেষণ ও সংযোজন বইয়ের অধ্যায় ভিত্তিক। গল্পের ফাঁকে ফাঁকে যে বিষয়গুলো উঠে এসেছে তা আরেকটু বিশদভাবে দেখা যাক। ১. প্যারালিসিস বা রাজনৈতিক স্থবিরতা। অধ্যায় ১। বইয়ের শুরুতে লেখক দেখিয়েছেন কিভাবে আমেরিকা এবং অন্যান্য উন্নত দেশে রাজনীতি অচল হয়ে পড়েছে। এর কারণ হল মানুষ মনে করে সরকার মানেই সমস্যা, কিন্তু বাস্তবে ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার সময় সরকার যদি হাত গুটিয়ে বসে থাকত তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো। কেইনসের মতে মন্দার সময় সরকারকেই খরচ বাড়াতে হয়, অথচ ভুল ধারণা ও স্লোগানের কারণে সরকার অনেক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে না। রাস্তাঘাট মেরামত না করে ফেলে রাখলে ভবিষ্যতে খরচ বাড়ে, এটা সাধারণ বুদ্ধি, কিন্তু রাজনীতির মাঠে তা খাটে না। ২. ডারউইনের ওয়েজ। অধ্যায় ২। এটাই বইয়ের মূল থিম। অ্যাডাম স্মিথ বলেছিলেন ব্যক্তি নিজের স্বার্থে কাজ করলে সমাজের ভালো হয়, কিন্তু ডারউইন দেখিয়েছিলেন অনেক সময় ব্যক্তির স্বার্থে নেওয়া পদক্ষেপ দলের বা প্রজাতির জন্য ক্ষতি করে। যেমন পুরুষ এলকের বড় শিং তাকে অন্য পুরুষের সাথে লড়াইয়ে জেতায়, ব্যক্তিগত লাভ, কিন্তু বাঘের হাত থেকে পালানো কঠিন করে তোলে, দলের ক্ষতি। মানুষের সমাজে এর উদাহরণ হল পজিশনাল আর্মস রেস। ৩. নো ক্যাশ অন দ্য টেবল। অধ্যায় ৩। অর্থনীতিতে একটা কথা আছে, টেবিলে টাকা পড়ে থাকে না, অর্থাৎ যদি কোনো সুযোগ থাকে লাভ করার তাহলে কেউ না কেউ তা নেবে। কিন্তু রবার্ট ফ্র্যাঙ্ক দেখিয়েছেন অনেক সময় ব্যক্তিগত লাভের সুযোগ থাকলেও সমষ্টিগত সমস্যার কারণে তা নেওয়া যায় না। যেমন কারখানার শ্রমিকরা যদি নিরাপত্তা চায় তাহলে তাদের বেতন কমাতে হবে, কিন্তু কেউ একা বেতন কমিয়ে নিরাপত্তা নিতে চায় না, কারণ তাহলে সে সমাজের অন্যান্যদের তুলনায় গরিব হয়ে যাবে। তাই এখানে সরকারি নিয়ম বা রেগুলেশন দরকার হয়। ৪. স্টার্ভ দ্য বিস্ট। অধ্যায় ৪। অনেকে মনে করেন সরকারকে টাকা না দিলেই সরকার ছোট হবে এবং অপচয় কমবে, কিন্তু ক্যালিফোর্নিয়ার উদাহরণ দিয়ে লেখক দেখিয়েছেন এতে উল্টো ফল হয়েছে। ভালো স্কুল এবং জনসেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। লেখক একে প্যারাসাইট হোস্ট বা পরজীবী পোষক সম্পর্কের সাথে তুলনা করেছেন। পরজীবীকে মারতে গিয়ে পোষককে মেরে ফেলা বুদ্ধিমানের কাজ নয়। ৫. পজিশনাল কনজাম্পশন। অধ্যায় ৫। মানুষ কেন এত খরচ করে? কারণ তারা অন্যের সাথে পাল্লা দেয়। একেই বলে এক্সপেন্ডিচার ক্যাসকেড। লেখক প্রস্তাব করেছেন যদি আমরা আয়ের ওপর ট্যাক্স না বসিয়ে খরচের ওপর প্রোগ্রেসিভ ট্যাক্স বসাই তাহলে এই অনর্থক প্রতিযোগিতা কমবে এবং সঞ্চয় বাড়বে। লেখক দুটি কাল্পনিক জগতের তুলনা করেছেন, একটি যেখানে আপনি অন্যদের থেকে কম আয় করেন কিন্তু অ্যাবসোলিউট আয় বেশি, আরেকটি যেখানে আপনি অন্যদের থেকে বেশি আয় করেন কিন্তু অ্যাবসোলিউট আয় কম। দেখা গেছে মানুষ দ্বিতীয়টিই বেছে নেয়, যা প্রমাণ করে আপেক্ষিক অবস্থান কতটা গুরুত্বপূর্ণ। ৬. পারপিট্রেটর্স অ্যান্ড ভিকটিমস। অধ্যায় ৬।
রোনাল্ড কোজের তত্ত্বে বলা হয়েছে ক্ষতি সবসময় একপাক্ষিক নয়। একজন ধূমপায়ী যেমন অধূমপায়ীর ক্ষতি করে, তেমনি অধূমপায়ী যদি ধূমপানে বাধা দেয় তবে ধূমপায়ীরও ক্ষতি, তৃপ্তি নষ্ট হয়। তাই সমাধান হওয়া উচিত এমন যাতে মোট ক্ষতি সবচেয়ে কম হয়। গল্পের কারখানার শব্দ আর ডাক্তারের উদাহরণটি এখান থেকেই নেওয়া। ৭ এফিসিয়েন্সি রুলস অধ্যায় ৭। লেখক দেখিয়েছেন যে অনেক সময় আমরা গরিবদের দোহাই দিয়ে দক্ষ সমাধান আটকে দিই। যেমন যানজট কমানোর জন্য কনজেশন ট্যাক্স বসালে গরিবদের কষ্ট হবে বলে অনেকে বিরোধিতা করে, কিন্তু যদি ট্যাক্স থেকে পাওয়া টাকা দিয়ে গরিবদের সাহায্য করা হয় তবে যানজটও কমবে, আবার গরিবরাও লাভবান হবে। এয়ারলাইন্সের ওভারবুকিং সমস্যার সমাধানে নিলাম পদ্ধতি একটি চমৎকার উদাহরণ। ৮ ইটস ইয়োর মানি অধ্যায় ৮। এটা তোমার টাকা, তুমি যা খুশি করবে। এই ধারণাটিকে লেখক চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন আমাদের আয় এবং সম্পদ অনেকটাই সমাজের অবকাঠামো, আইন এবং ভাগ্যের ওপর নির্ভর করে। তাই ট্যাক্স দেওয়া মানে নিজের টাকা হারানো নয়, বরং সেই অবকাঠামোর দাম দেওয়া যা আমাদের আয় করতে সাহায্য করেছে। গল্পের নেপালের রাঁধুনির উদাহরণটি এই অধ্যায় থেকে নেওয়া। ৯ সাকসেস অ্যান্ড লাক অধ্যায় ৯। সফল মানুষরা মনে করে তারা শুধু নিজেদের যোগ্যতায় সফল হয়েছে, কিন্তু লেখক দেখিয়েছেন সামান্য ঘটনার পরিবর্তন হলে বিল গেটস হয়তো আজকের বিল গেটস হতেন না। উইনার টেক অল মার্কেটে যেখানে প্রথমজন সব পায়, সামান্য যোগ্যতার পার্থক্যের সাথে ভাগ্যের সংযোগ ঘটলে আয়ের বিশাল ব্যবধান তৈরি হয়। ১০ দ্য গ্রেট ট্রেড অফ অধ্যায় ১০। প্রচলিত ধারণা হল সাম্য চাইলে দক্ষতা বা প্রবৃদ্ধি কমাতে হবে, কিন্তু লেখক দেখিয়েছেন বর্তমানে আমেরিকায় অসাম্য এত বেড়েছে যে তা প্রবৃদ্ধি কমিয়ে দিচ্ছে। তাই এখন ধনীদের ওপর ট্যাক্স বাড়ালে অর্থনীতির ক্ষতি তো হবেই না, বরং লাভ হবে, কারণ এতে অনর্থক প্রতিযোগিতা কমবে এবং প্রয়োজনীয় খাতে বিনিয়োগ বাড়বে। ১১ ট্যাক্সিং হার্মফুল অ্যাক্টিভিটিস অধ্যায় ১১। লেখক কার্বন ট্যাক্স, তামাকের ওপর ট্যাক্স এবং অ্যালকোহলের ওপর ট্যাক্সের পক্ষে জোরালো যুক্তি দিয়েছেন। তিনি দেখিয়েছেন এই ট্যাক্সগুলো মানুষের আচরণ পরিবর্তন করে সমাজের মঙ্গল আনে, বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্বন ট্যাক্সের গুরুত্ব অপরিসীম। ১২ লিবার্টেরিয়ান অবজেকশনস অধ্যায় ১২। শেষে লেখক লিবার্টেরিয়ানদের উদ্দেশ্যে বলেছেন যদি তারা সত্যিই স্বাধীনতা চান তবে তাদের এমন ব্যবস্থা মেনে নেওয়া উচিত যা সবার স্বাধীনতা ও সুযোগ বাড়ায়। অন্ধভাবে সব ধরনের সরকারি হস্তক্ষেপের বিরোধিতা করা অযৌক্তিক। একটি লিবার্টেরিয়ান ওয়েলফেয়ার স্টেট সম্ভব যেখানে সরকার শুধু জরুরি ক্ষেত্রেই হস্তক্ষেপ করবে।